আপ ফ্রন্টে 4টে বিদেশি খেলিয়ে কি বাজিমাত করতে চাইছেন মলিনা? হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো আজকে আমরা আলোচনা করে দেবো মলিনার এই মাস্টার স্ট্রোক সম্বন্ধে। তবে তার আগে ইন্ডিয়ান ফুটবল ও আইএসএল নিয়ে বেশ কিছু আপডেট উঠে আসে, সেই সব নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলা যাক, কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হয়ে গেল আজকে ইন্ডিয়ান টিমের স্কোয়াড। যেই স্কোয়াডে অবশ্যই নেই মোহনবাগানের কোনো প্লেয়ার। অর্থাৎ এই টুর্নামেন্টের জন্য ইন্ডিয়া তার বেস্ট লাইন আপকে নামাতে পারবে না, এবং এটাই হতে চলেছে খালিদ জামিলের প্রথম টাস্ক। আপনারা কমেন্টে এই বিষয়ে অনেক বিতর্ক করতেই পারেন, তবে এই সব জিনিস বাদ দিয়ে স্কোয়াডে যাদের যাদের নাম আছে তাদের কথা বলতে গেলে অবশ্যই গোলকিপার হিসাবে আছে গুরপ্রীত সিং সান্ধু, অমৃতদার সিং এবং অবশ্যই ঋত্বিক তিওয়ারি। এছাড়াও ডিফেন্ডার রূপে আছে, সেন্টার ব্যাকের অপশনে আমাদের কাছে আছে সন্দেশ সিংহান, আনোয়ার আলী, এছাড়াও রাহুল বেকে এবং চিংলেনসানা সিং। এবার দুটো সাইড ব্যাকের কথা বললে ওখানে আছে অবশ্যই মোহাম্মদ উবেশ, নাওরেম রোশন সিং, এছাড়াও রালতে। এবার যদি আমরা মিডফিল্ডারে দেখি, সেখানে আছে নিখিল প্রভু, সুরেশ সিং ওয়ানচাম, দানিশ ফারুক, জিকসন সিং, বরিস সিং, আশিস কুরিয়ান, উদান্তা সিং এবং নাওরেম রোশন সিং। এবার ফরওয়ার্ড দিকে দেখলে বেশিরভাগজনই এরা উইঙ্গার। যেসব উইঙ্গারগুলো আছে সেটা হচ্ছে ইরফান ইয়াদব, জিতেন এমএস, লালদিং জোড়া চান্দে, বিক্রম প্রতাপ সিং। বিক্রম প্রতাপ সিং ফরওয়ার্ড হলেও আগের সিজনটা সে মেনলি কিন্তু এসব উইঙ্গারই খেলেছে মুম্বাই সিটি এফসিতে। এই টিমে একটি মাত্রই ফরওয়ার্ড আছে, যেটি অবশ্যই মনবীর সিং। এটা কিন্তু মোহনবাগানের মনবীর সিং নয়, এটা অবশ্যই জামশেদপুরের মনবীর সিং। এটা যেহেতু খালিদ জামিলের প্রথম টাস্ক হতে চলেছে এবং তিনি তার পুরো প্রপার টিমটাকে যেহেতু পাচ্ছেন না, তাই এই টুর্নামেন্ট থেকেই তাকে জাজ করাটা উচিত হবে না। যদি ইন্ডিয়া খারাপ রেজাল্ট করে, হয়তো খারাপ রেজাল্টই করতে চলেছে, এটাই ভেবে চলতে হবে লাস্ট কয়েক বছর ধরে ইন্ডিয়ার পারফরমেন্স দেখে। তারপরও তাকে এখন থেকেই ক্রিটিসাইজ না করে তাকে অন্তত 6 থেকে 8 মাস সময়টা দেওয়া উচিত। যদি না ইন্ডিয়ার ওপর কোনো ফিফা ব্যান পড়েও ইন্ডিয়া পরবর্তী ম্যাচগুলো খেলতে না পারে, সেসব বিষয় সাইডে রাখলে। এছাড়াও আজকে ইন্ডিয়ার আন্ডার-23 টিম খেলতে নেমেছিল ইরাকের আন্ডার-23 টিমের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে, তাদের এএফসি কোয়ালিফায়ার্সের জন্য। যে ম্যাচটি ইন্ডিয়া অবশ্যই 2-1 গোলে পরাজয় লাভ করেছে, এবং ইন্ডিয়ার হয়ে একটিমাত্র গোল করে মোহাম্মদ সানান। এই হারের পর রিসেন্টলি একটা খবর আসছে যে ইন্ডিয়ান আন্ডার-23 ক্যাম্প থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের সিইও অর্থাৎ মিস্টার বিনয় চোপড়ার কাছে ইন্ডিয়ান আন্ডার-23 টিমের ক্যাম্প থেকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে মোহনবাগান এই টুর্নামেন্টের জন্য তাদের প্লেয়ার ছাড়ে। তো এখন দেখার থাকবে মোহনবাগানকে আন্ডার-23 টিমের জন্য প্লেয়ার ছাড়বে। আমার মনে হয় আন্ডার-23 টিমের জন্য অন্তত প্লেয়ারটাকে ছাড়া উচিত, কারণ তারা মেনলি তো এএফসি কাপের প্ল্যানিংয়ে এখনও অবধি নেই, শুধুমাত্র অভিষেক সিং আর দিব্যেন্দু বিশ্বাস ছাড়া। তো তাদেরকে অন্তত এখনও অবধি ছেড়ে দেওয়া উচিত, কারণ ইন্ডিয়াটা অবশ্যই আগে ক্লাব টুর্নামেন্টের থেকেও। এই গেল ইন্ডিয়ান টিমের আপডেট। এরপর যদি আমরা আইএসএল নিয়ে আসি, তো আজকে অবশ্যই ব্যাঙ্গালোরে এআইএফএফ ও এফএসটিএলের মিটিং হয়েছিল, যে মিটিং থেকে এখনও অবধি প্রপার কোনো খবর না এলেও এইটুকুনি বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে সব ভালোভাবেই গেছে আজকের মিটিংয়ে। ও এর থেকে প্রপার আপডেটটা আমরা 28 তারিখে পাবো, তবে এটা বোঝা যাচ্ছে যে এবারের আইএসএলটা হতেই চলেছে, যেটা স্বাভাবিক ছিল যে হবেই, এবং পরের বছর থেকে আইএসএল নিয়েও ভালো খবরই আসতে চলেছে। এই বিষয়ে প্রপার আপডেট আমরা সুপ্রিম কোর্টের রায় অর্থাৎ 28 তারিখ পেতে চলেছি। তো এখন দেখার এটাই থাকবে যে কবে থেকে আইএসএল শুরু হতে চলেছে এই সিজনের জন্য। এরপর সব শেষে যদি আমরা মোহনবাগানের আপডেটগুলোতে আসি, তো প্রথমেই কয়েকদিন ধরে একটা খবর উঠছিল মোহনবাগান একটা অ্যাটাকিং মিডফিল্ডার কাম রাইট উইঙ্গারকে সাইন করাতে পারে, এবং তার জন্য মোহাম্মদ ইয়াসিরের নামটা বেশ জোর কদমে মার্কেটে উঠেছিল। তবে এই বিষয়ে এখনও যেহেতু কোনো সত্যতা পাওয়া যাচ্ছে না, তাই বলা যাচ্ছে না যে মোহাম্মদ ইয়াসির সাইন করবে না। সত্যি বলতে আমার মনে হয় না যে এই সিজনে যেহেতু টাইমটা কম আছে, মোহনবাগান সাইনটা করতে পারবে বলেও। তবে এটা মোহনবাগান ম্যানেজমেন্ট অসম্ভবকে সম্ভব করতে দেখেছি আমরা আগে থেকেই। আজকে মোহনবাগানের সপ্তম বিদেশিকে নিয়ে একটা রিউমার মার্কেটে ঘোরাঘুরি করছে। সেই প্লেয়ারটি হলো মলিনারি বাছাই করা একটা প্লেয়ারটির নাম হচ্ছে অবশ্যই জুয়ান মুনিস। নামটা অবশ্যই এটা এইভাবে। প্লেয়ারটি মেনলি স্পেনের প্লেয়ারটা মেনলি খেলতে পছন্দ করে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার রূপে। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে 2.8 crore। প্লেয়ারটি তার পুরো এছাড়াও রাইট উইং ও লেফট উইং বরাবরও খেলতে পারে। প্লেয়ারটি এই মুহূর্তে আছে উইদাউট ক্লাব, তো অর্থাৎ ট্রান্সফার সিজন শেষ হয়ে যাওয়ার পরও প্লেয়ারটিকে সাইন করানো গেলেও যেতে পারে। প্লেয়ারটি বড় বড় লিগ যেমন লাল লিগা 2, সুপার লিগ 1, এমনকি কোপা ডেল রেতেও খেলার অভিজ্ঞতা আছে, এবং প্লেয়ারটির বিশেষলি এফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলারও অভিজ্ঞতা আছে। তো এই প্লেয়ারটিকে নিয়ে রিসেন্টলি মার্কেটে প্রচুর গুঞ্জন শুরু হয়েছে যে এই প্লেয়ারটাকে হয়তো মোহনবাগান সাইন করাতে পারে। তবে প্লেয়ারটিকে সাইন করালে একটা প্রবলেম হতে পারে। প্লেয়ারটি মেনলি নাম্বার 10 রূপে খেলতে পছন্দ করে, কিন্তু আমাদের এই মুহূর্তে প্রয়োজন একটি নাম্বার 8 প্লেয়ারের। মেনলি বক্স টু বক্স রূপে খেলতে পারে ও ডিফেন্স থেকে ফরওয়ার্ডের দিকে বলটাকে ক্যারি করে নিয়ে যেতে পারে।
কিন্তু অন্যদিকে এই প্লেয়ারটিকে দেখলে প্লেয়ারটি মেনলি নাম্বার 10-এ খেলতে পছন্দ করে, এছাড়াও লেফট উইং ও রাইট উইং দুই বরাবরই খেলতে পারে। মোহনবাগানের এই জাতীয় প্লেয়ার স্কাউট করার পিছনে আপনারা এখন ভাবতেই পারেন তাহলে কি রবসান রবিনও সাইন হচ্ছে না, যে মেনলি লেফট উইং এবং সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার রূপে খেলতে পারে? বিষয়টি তা নয়, রবসান রবিনও সাইন হচ্ছে, এটা আপনারা 99% ধরেই চলুন। তারপরও যখন মোহনবাগান এর একটি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার জাতীয় প্লেয়ারদের দিকে দেখছে, তার মানে এই বিষয়টা আমি খুলেই বলি। আসলে ভেতরে আসার খবর অনুযায়ী যা জানা যাচ্ছে, মলিনা অ্যাকচুয়ালি চাইছেন এএফসি কাপের ম্যাচে 6টা বিদেশিকে একসাথে প্রথম থেকেই মাঠে নামাতে। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যে কটা বিদেশি আছে ইনক্লুডিং রবসান রবিনও, তার মধ্যে আমরা যদি দেখি তাহলে দিমিত্রি পেত্রাতস আর কামিংস বলতে গেলে একই কাইন্ড অফ প্লেয়ার এখন হয়ে গেছে। কামিংস যদিও বা অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড, কিন্তু রিসেন্ট টাইমে কামিংস পেত্রাতসের মতনই খেলছে। তো অর্থাৎ আমরা কখনোই পেত্রাতস আর কামিংস দুজনকে একসাথে খেলাতে পারবো না, বা দুজন যদি একসাথে খেলেও তখন আমরা ম্যাকলারেনকেও খেলাতে পারবো না। অর্থাৎ এর থেকে আমাদের একজনকে বসিয়ে অপরকে খেলাতে হবে। তো এই হচ্ছে 5টা বিদেশি, এবং এই সমস্যার জন্যই মলিনা হয়তো এএফসির জন্য এইভাবে টিমটাকে সাজাতে চাইছে, যেখানে সেন্টার ফরওয়ার্ড রূপে অবশ্যই ম্যাকলারেন, লেফট উইং বরাবর অবশ্যই রবসান রবিনও, নাম্বার 10 রূপে অবশ্যই কামিংস বা পেত্রাতসের মধ্যে একজন, এবং লেফট উইং রাইট উইং বরাবর অবশ্যই জুয়ান মুনিস। তো আপনারাই ভেবে দেখুন, একে তো কারণটা আমি বলি যে লিস্টান কোলাস ও মনবীর সিং যদিও ইন্ডিয়ান সার্কিটে ভালো খেলে, কিন্তু আমরা দেখেছি তারা ন্যাশনাল টিমে গিয়ে কিছুই তেমন পারফরমেন্স দিতে পারে না। অন্যদিকে এএফসির মধ্যে গিয়ে মেন তফাৎটা করবে কিন্তু বিদেশিরাই। সেখানে ইন্ডিয়ান টিমের কাছে যত ভালো বিদেশি থাকবে, ইন্ডিয়ান টিমের পারফরমেন্স করার ক্ষমতা ততটাই বাড়বে। তো মলিনা হয়তো তার পুরো আপফ্রন্টটা বিদেশিকে দিয়ে সাজাতে চাইছে এবং ডিফেন্সে দুটো সেন্টার ব্যাক রাখতে চাইছে। এবং আপনারা এখন বলতে পারেন যে তাহলে তো মিডিলে যে সমস্যা ছিল সেই সমস্যাটা রয়েই যাবে। সেই সমস্যাটা হয়তো এইভাবে নাও থাকতে পারে যে আপুইয়ার সাথে দীপক টাংরিকে ব্যবহার করলে দীপক টাংরি অ্যাজ আ ডিস্ট্রাকটিভ মিডফিল্ডার রূপে পুরো মাঝখানটাকে ব্লক করতে থাকলো, এবং আপুইয়া অ্যাজ আ সাপ্লায়ার হিসাবে কাজ করলো। সেক্ষেত্রে আইডিয়াটা কিন্তু অতটাও খারাপ নাও হতে পারে। তো আমার মনে হয় মলিনা এই হিসাবেই প্ল্যানটা সাজাতে চাইছে। তাই মোহনবাগান মেনলি রবসান রবিনও থাকা সত্ত্বেও সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার যে রাইট উইং লেফট উইং দুই বরাবরই খেলতে পারে এই জাতীয় প্লেয়ারের স্কাউট রূপে রয়েছে। বা এটাও হতে পারে রবসানকে হয়তো শুধুমাত্র এএফসির জন্য সাইন করানো হচ্ছে, এবং আইএসএলের জন্য এই সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারকে খেলানো হতে পারে, যেমন আগেরবার গ্রেগ স্টুয়ার্টকে আমরা খেলিয়েছিলাম। এই জাতীয় প্লেয়ারদের দিকে মোহনবাগান ম্যানেজমেন্ট অবশ্যই নজর রেখেছে। তবে আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড অন করতে চাই, ইন্ডিয়ান সার্কিটেই তো কর্নার সিলস ছিল যে আগের সিজনে অত ভালো খেলেছে, নাম্বার 8 নাম্বার 10 সব জায়গাতেই খেলতে পারে, এমনকি নাম্বার 8-এও খেলতে পারে প্লেয়ারটা। তো এই প্লেয়ারটার দিকেও কি দেখা যায় না? অবশ্যই আপনার কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।